Huawei P13K-টা ৭ মাস ১৩ দিনের মাথায় হঠাৎ মরে যায়। আইফোন থাকায় পাওয়ার ব্যাংক ছাড়া চলাই যায় না, তাই তাড়াতাড়ি দারাজ থেকে অর্ডার করলাম হোকো J15 4A। Huawei P13K এবং এটার অ্যাডভার্টাইজ ক্যাপাসিটি 2000 mAh হলেও Huawei P13K এর রেটেড ক্যাপাসিটি ছিল 1050 আর এটার হচ্ছে 1200 mAh বা 74 ওয়াট আওয়ার। হোকোর এই পাওয়ার ব্যাংকটায় ইনপুট হিসেবে থাকছে টাইপ সি 5V 3A আর 9V 2A। ম্যাক্স ইনপুট হচ্ছে 18 ওয়াট। 18 ওয়াটের চেয়ে বেশি পাওয়ারফুল কোনো চার্জার দিয়ে এটা চার্জ হবে না। এটা ড্যামেজ হবে কিনা শিওর না, তবে 18 ওয়াট থেকে বেশি ফাস্ট এটা চার্জ হবে না। আউটপুট হচ্ছে তিনটা। ফার্স্টে হলো আবারও টাইপ সি, যার আউটপুট হচ্ছে 5V 3A, 9V 2A, 2.2A আর 12V 1.6A। এটার বক্সে PD 22.5 ওয়াট অ্যাভারেজ থাকলেও টাইপ সি পোর্ট দিয়ে ম্যাক্স PD 20 ওয়াট আউটপুট হয়। PD 22.5 ওয়াট পাওয়া যাবে বাকি দুইটা রেগুলার ইউএসবিতে, যাদের আউটপুট হলো 5V 3A, 9V 2A, 10V 2.25A আর হচ্ছে 12V 1.5A। টোটাল হচ্ছে 22.5 ওয়াট। বিল কোয়ালিটি বলতে গেলে টেকনিক্যালি এটা Huawei P13K থেকে বেটার। Huawei P13K এর ওয়েট ছিল 395 গ্রাম, এটার বক্সে লেখা আছে 415 গ্রাম, বাট আমি 409 গ্রাম পেয়েছি আমার টেস্টিং। Huawei বিল কোয়ালিটির আরও বড় একটা সমস্যা ছিল, ওইটাতে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যায়। এটাতে স্ক্র্যাচ পড়ার কোনো সমস্যা নাই। এটা ম্যাট ফিনিশ, তাই স্ক্র্যাচের ঝামেলা একটু কম। স্ট্যান্ডার্ড লুক, সাথে একটা লাইভ এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে যেখানে পার পার্সেন্টেজ চার্জ দেখাবে, বেশি না কম। কর্নারে একটা ল্যানিয়ার্ড লাগানোর জায়গা আছে, যদিও বক্সে কোনো ল্যানিয়ার্ড ইনক্লুডেড না, তাও ল্যানিয়ার্ড দিবে না বলে ল্যানিয়ার্ডের যে একটা পোর্টও দিবে না, এটার থেকে ল্যানিয়ার্ডের পোর্ট দিয়ে দেওয়া ভালো। আমি আলাদা কিনা লাগাবো। বক্সে লেখা আছে অ্যান্টি স্লিপ টেক্সচার, হুইচ ইজ ট্রু। পাওয়ার ব্যাংকের দুই সাইডে এরকম ভাবে টেক্সচার করে দেওয়া। এটা যে আপনার পাওয়ার ব্যাংকে স্লিপ করা থেকে বাঁচাবে এমন কিছু না, বাট অ্যাজ এ ডিজাইন একটা আলাদা একটা ফ্লেয়ার, তার জন্য এটা দেখতে সুন্দর, ভালো, খারাপ না। সামনে হোকোর বিশাল বড় ব্র্যান্ডিং, যেটা সচরাচর আমি পছন্দ করি না, তবে এই ক্ষেত্রে এটা ওয়েল এক্সিকিউটেড, দেখতে সুন্দর লাগতেছে, স্ট্যান্ডার্ড লাগতেছে, তাই এটা নিয়ে কোনো সমস্যা নাই। পাওয়ার ব্যাংকটার সব দিকে এটা একটা ফ্ল্যাট এগোনমিক ডিজাইন, যে কোনো সাইডে এটাকে স্টেবল ভাবে রাখা যায়, আনলাইক P13K যেটার সাইড এবং এজেস রাউন্ডেড ছিল। ওভারঅল বিল কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন করার স্কোপ আমি দেখি না, বাট মি পার্সোনালি আমার কাছে Huawei P13K পাওয়ার ব্যাংকটার ডিজাইন, ওভারঅল বিল কোয়ালিটি এটার থেকে ভালো লাগছে, বাট সেটা টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনার ম্যাট ফিনিশ ভালো লাগলে বা এটার আউটলুক, এটার যে ভঙ্গুর জিনিস তো আর না, আপনার কাছে যদি দেখে ভালো লাগে তাহলে এটাই ভালো। আমার পার্সোনাল চয়েস হচ্ছে P13K। তবে যেহেতু এটা ম্যাট ফিনিশ, আর্গোনমিক ডিজাইন, স্কোয়ার বেশি Huawei থেকে, এবং এটাতে একটা লাইভ এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে, আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষ Huawei থেকে এটাকে প্রিফার করবে বেশি। এখন আসেন চার্জ স্পিডের টপিকে। এগেন আইফোন 12 মিনি আছে টেস্টিং এ, 20% থেকে 80%, 20 থেকে 80% চার্জ হতে অন এভারেজ সময় লাগে 60 মিনিট বা 1 ঘন্টা। আমি চার্জে দিয়েছিলাম 14%, আমি চার্জ থেকে খুলছি 85%, তো আমার কাছে 1 ঘন্টা লাগছে। 1 ঘন্টা থেকে কম লাগবে যদি এক্স্যাক্টলি 20 থেকে 80 হয়, বাট 1 ঘন্টা যদি লাগে ওটা কি আদৌ ফাস্ট চার্জিং? ততটাও ফাস্ট চার্জিং না। তবে ভালো জিনিস হচ্ছে ফোনটা তেমন একটা গরম হয় না। এই পাওয়ার ব্যাংকের লাইভ এলইডি ডিসপ্লেতে একটা ফিচার আছে যেটা আমি এক্সপেক্ট করি নাই, সেটা হলো ফাস্ট চার্জিং ইন্ডিকেটর। এই গ্রিন এলইডি দিয়ে বোঝায় যে আপনার ফোনে ফাস্ট চার্জিং হচ্ছে কিনা। ফোনেও বলে দেয় ফাস্ট চার্জিং হচ্ছে কিনা, তবে পাওয়ার ব্যাংকে একটা ইন্ডিকেটর থাকলো যে এটা থেকে এখন ফাস্ট চার্জিং হচ্ছে। আইফোনের ব্যাটারি যখন 80% এর নিচে, তখন গ্রিন ফাস্ট চার্জিং ইন্ডিকেটরটা জ্বলে থাকবে। 80% এর পর যে কোনো কারণে আর ফাস্ট চার্জ হয় না এটা দিয়ে। এই জিনিসটা যখন আমি প্রথম নোটিস করছি, তখন ইমিডিয়েটলি পাওয়ার ব্যাংক থেকে চার্জারের তার খুলে আমার যে মেইন চার্জার আছে BSAS-এর, ওইটাতে লাগালাম। তখনও আমার আইফোনের ব্যাটারি 80% এর বেশি, কিন্তু 80% এর বেশি থাকা সত্ত্বেও BSAS-এর ডিরেক্ট চার্জার দিয়ে এটা ফাস্ট চার্জিং হচ্ছিল, তবে পাওয়ার ব্যাংক দিয়ে এটা হয় না। এটা কোনো সেফটি মেজারমেন্ট হতে পারে, এটা ব্যাটারি লাইফ প্রিজার্ভ করার জন্য হতে পারে, যে কোনো কারণে হোক। আমার ফোনে অন্তত, আমার আইফোন 12 মিনিতে এটা 80% এর বেশি হলে, ফোনের ব্যাটারি 80% এর বেশি হলে এই পাওয়ার ব্যাংক দিয়ে টাইপ সি দিয়ে ফাস্ট চার্জিং হয় না। বাকি দুইটা নর্মাল ইউএসবি পোর্ট ইউজ করে চার্জ করলেও সিমিলারলি ফাস্ট চার্জিং ইন্ডিকেটরটা অ্যাক্টিভ থাকে যদি ফোন ফাস্ট চার্জিং সাপোর্টেড হয়, যেমন আমার আইটেল P20 ফোনটা, P70 ফোন। আবার দুইটা ফোন একসাথে চার্জ দিতে গেলে দুইটার একটাই ফাস্ট চার্জিং থাকে না। তো প্রথম যখন আমি আইটেলে আমার ফাস্ট চার্জিং সাপোর্টেড কিনা দেখার জন্য আমি একটা USB A পোর্টে আমার আইটেল ফোন কানেক্ট ছিল, তখন আমি USB C তে আমার আইফোন কানেক্ট করি, তখন হঠাৎ করে আইটেলেও চার্জ বন্ধ হয়ে যায় এবং আমার আইফোনেও কোনো চার্জ হয় না। তখন দুইটা খুললাম, আবার দুইটা আলাদা আলাদা করে লাগালাম, দেখলাম পাওয়ার ব্যাংকের কোনো ক্ষতি হয় নাই। তবে দুইটা ফোন একসাথে ফাস্ট চার্জিং হয় না। দুইটা কি স্পিডে হয় আমি এত কাটাকাটি করি নাই। আমি এই পাওয়ার ব্যাংক দিয়ে যেহেতু 20,000 mAh অ্যাডভার্টাইজড, কিন্তু আসলে এটা হচ্ছে 1200 mAh এর, তো এইখানে দুই ফোন আমি জীবনও চার্জ দিব না একসাথে, তো আমি আর ওটা ট্রাই করি নাই। বক্সের পেছনে ছোট্ট করে লিখে দিছে এটার টোটাল ম্যাক্স আউটপুট হচ্ছে 5V 2A, যেটার আগামাথা আমি কিছু বুঝি নাই, কারণ তার আগে আলাদাভাবে লেখা আছে যে 5V 3A আউটপুট এবং 9V 2A আউটপুট এবং অন্যান্য
যে আউটপুটগুলোর কথা বললাম ওইগুলা লিস্ট করে লাস্টে লিখে দিয়েছে যে টোটাল আউটপুট 5V 2A। এগেন এটার আগামাথা আমি বুঝলাম না। যাই হোক, দুইটা ফোন একসাথে চার্জ দিলে স্লো চার্জ হয়, ফাস্ট চার্জিং সাপোর্টেড না। একটা করে কানেক্ট করলে ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্পিড যথেষ্ট ভালো। 5000 mAh এর এই ফোনটা 20 to 100% 20 থেকে 100% চার্জ হতে সময় লাগছে এক্স্যাক্টলি 2 ঘন্টা। পাওয়ার ব্যাংক ফুল চার্জ করে 100% থেকে ফোন চার্জ দেওয়া শুরু করলে আমার 5000 mAh এর ফোনটা চার্জ দেওয়া যায় 2 বার। বাকি বেঁচে থাকা চার্জটুকু দিয়ে আরো কয়েকবার iPhone 12 মিনিটে চার্জ দেওয়া যাবে। এখানে মজার বিষয় হচ্ছে আমার আইফোনের ব্যাটারি খাইতে খাইতে এমন অবস্থা করছি যে পাওয়ার ব্যাংকের 10% চার্জ দিয়ে আমার আইফোনে 100% চার্জ হয়। টেকনিক্যালি 1200 mAh এর এই রেটেড ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক দিয়ে আমার আইফোন 12 বার চার্জ দেওয়া যাবে। যদিও আমি মনে করি না পাওয়ার ব্যাংকে তো একদম 0%-এ নেওয়াটা খুবই স্মার্ট একটা জিনিস। তাহলে আমি সবসময় পাওয়ার ব্যাংকে 20% চার্জ রেখে দিই। ওই ক্ষেত্রে 10 বারের মতো গিভ অ্যান্ড টেক চার্জ দেওয়া যায়। আশা করি আমার আইফোনের মতো আপনাদের আইফোনের ব্যাটারির এত খারাপ অবস্থা না। তো ওই ক্ষেত্রে কনজারভেটিভলি কত 4 থেকে 5 বার অথবা 5 থেকে 7 বার ডিপেন্ডিং অন ইউর আইফোন মডেল অ্যান্ড আইফোনের ব্যাটারি এমএইচ, ওইটার উপর ডিপেন্ড করে 5 থেকে 7 বার এটা চার্জ দিতে পারবেন চোখ বন্ধ করে এই পাওয়ার ব্যাংক থেকে। অল অ্যান্ড অল অফার প্রাইসে 1290 টাকা বা 1300 টাকা, এটা আমার পার্সোনালি তেমন ভালো লাগে নাই। তার মানে এই না যে জিনিসটা খারাপ, আমি টেস্টিংয়ে কোনো খারাপ কিছু পাই নাই। জাস্ট আমার পার্সোনাল ইউজে এটা P13K থেকে চার্জ এবং ক্যাপাসিটির দিক থেকে একটু পিছিয়ে, এবং চার্জ আউটপুট যেটা ওই যে 80%-এর উপর ফাস্ট চার্জিং হয় না, ওই বিষয়টাও দেখলাম। এবং ডিটেলসেও ওই P13K-তে যে চিপ ব্যবহার করা হয়েছে ওটাতে যে আলাদা আলাদা সেকশনে, যেমন ধরেন 5V একটা একটা আউটপুট, তারপরে হচ্ছে 9V একটা, তারপরে 12V একটা বা 10V একটা, ও এতটা পরিমাণ ফ্লেক্সিবল অপশন সেটাতে নাই। এটা রিটার্ন করে দিব ভাবতেছিলাম, পরে দেখি যে এর প্রাইস বেশি এখন দাঁড়া যায়, তো এটা রেখে দিলাম। যদি এটা 6 মাস পরে মার্কেট আউট না হয় তাহলে একটা ডিটেলড একটা রিভিউ পাবেন, এটার ব্যাটারি ব্যাকআপ কমলো কিনা, ব্যাটারিতে কোনো ধরনের সমস্যা হলো কিনা। এর মতো যেমন 7 মাসের মাথায় মরে গেছে, এটা কয় মাস টিকে, বা এটাতে ধরেন কোনো ইম্প্যাক্ট হইলো বা কোনো অ্যাক্সিডেন্ট হইলো, কোনো ধরনের আগুন ধরে যাওয়া অথবা পিসিবি পুড়ে যাওয়া অথবা চিপ ড্যামেজ হওয়া, যাই হোক ওইটার একটা ডিটেলড ভিডিও পাবেন যদি এটা 6 মাসের মধ্যে মার্কেট আউট না হয়। আমার মনে হয় না হবে, কারণ খুবই স্ট্যান্ডার্ড দেখতে একটা জিনিস, খুবই স্মার্ট দেখতে একটা জিনিস, এরগোনমিক আগে যেটা বললাম, আর হোকোর ব্র্যান্ডিংটা এই প্রোডাক্টে খুব ভালো হয়েছে। সমস্যা হচ্ছে দারাজ থেকে কিনলে এটা ডিরেক্ট কোনো ওয়ারেন্টি ক্লেম প্রসেস নাই। ওয়ারেন্টি ক্লেম করতে 150 টাকা স্পেন্ড করে কই পাঠাবেন, রিসিভ হবে কিনা, যদিও রিসিভ হয় তাহলে কয়দিন পর রিপ্লেসমেন্ট দিবে, আবার এটা ফেরত আনতে আরও 150 টাকা খরচ করা লাগবে, মানে অনেক ঝামেলা। তাই আমি মনে করি দারাজ বা অন্য কোনো অনলাইন শপ থেকে প্রোডাক্ট নিলে প্রোডাক্ট রিভিউ এবং রেপুটেশনের উপর ভরসা করে নিয়েন, ওয়ারেন্টির উপর ভরসা করে নিয়ে লাভ নেই। কারণ আপনি কেমনে দৌড়াদৌড়ি করবেন নিয়ে 10 দিন এদিকে 15 দিন এদিকে, এই ঝামেলা। ওয়েট, আরেকটা জিনিস, এই চ্যানেলে শুধুই টেক রিলেটেড রিভিউ পাবেন, বা অন্যান্য কোনো জিনিসের রিভিউ, প্রপার রিভিউ পেতে সাবস্ক্রাইব বা ফলো করুন আমার নিউ চ্যানেল একের ভিতর সব রিভিউ। আমি গত 5-7 বছরে দারাজ থেকে 4-5 লাখ 4.5 লাখ টাকার যে প্রোডাক্টগুলো আছে সবগুলোরই ইন ডিটেলস ইন ডেপথ রিভিউ থাকবে এই চ্যানেলে। কোন প্রোডাক্ট 1 মাস যায় না, আবার কোন প্রোডাক্ট 2-3 বছরে কিছু হয় নাই, সেটা নিয়ে লং এবং ডিটেল ভিডিও পাবেন আমার চ্যানেল একের ভিতর সব রিভিউতে। দারাজ হোক অথবা অন্য যে কোনো অনলাইন শপ, আমার যদি রিভিউ থাকে নিশ্চিন্তে ওই জিনিসটা কিনতে পারেন। বিকজ আমি রিভিউর জন্য জিনিস কিনি না, আমি নিজের পার্সোনাল ইউজের জন্য জিনিস কিনছি। নিজের ব্যবহারে কোন জিনিসটা খারাপ পড়লো, কোনটা ভালো পড়লো, সেটা তুলে ধরার চেষ্টা করব উইথ অনেস্টি, উইথ প্রপার এডিটিং, উইথ প্রপার ইনফরমেশন। কোন চ্যানেলে? আমার নিউ চ্যানেল একের ভিতর সব রিভিউতে। Well, that's pretty much it. See you in the next one.